আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগটি শুরু করছি দুপুর থেকে। আজকে সকালবেলা কোনো রান্না ছিল না, যেহেতু কালকের লেফট ওভার কিছু তরকারি ছিল, ভাজি ছিল, এগুলো দিয়ে সকালবেলা সেরে নিয়েছি খাওয়া দাওয়াটা। তাই ভাবলাম আজকের ব্লগটি দুপুর থেকেই শুরু করি, যেহেতু দুপুর থেকেই আমি রান্না বান্না শুরু করেছি। দুপুরবেলা রাতের সহ একবারে দুই বেলার জন্য রান্না করে নেব। আজকে রান্না করব শিং মাছ। তো শিং মাছের ঝোল করব, একটু বেশি করে ঝোল দেব, ঢ্যাঁড়স আলু এগুলো দিয়ে ঝোলের পরিমাণটা বেশি রেখে এরপর রান্না করব আজকে। কেন জানি বেশি বেশি ঝোল খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম আজকে বেশি করে ঝোল করেই রান্না করি। আর আরেক পাশে কাচকি মাছের চচ্চড়ি করব। তো ওইখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতে মেখে নেব। এই পাশটাই একটু পরপর আবার নাড়াচাড়া করে দিতে হচ্ছে। শিং মাছ দিয়ে দিয়েছি, এখন শিং মাছটা কষিয়ে নেব। এরপর আমি কাচকি মাছের যে চচ্চড়িটা সেটা আমি হাতে মেখে নেব, সব ধরনের মশলা দিয়ে এরপর হাতে ভালোভাবে মেখে তারপর বসিয়ে দেব। তো হাতে মেখে রান্না একদম সহজ মনে হয় আর খেতেও সুস্বাদু হয়। কেন জানি না, আমার হাতে মেখে রান্নাটা খুব ভালো লাগে। এক এক রান্নার এক এক রকম স্বাদ আর কি। তো কষিয়ে রান্না করলে একরকম লাগে, আবার হাতে মেখে রান্না করলে একরকম লাগে। তো সব কিছুই যদি হাতে মেখে রান্না করি তাহলে তো আর ভালো লাগবে না, না? যেগুলো হাতে মেখে রান্না করার সেগুলোই মেখে রান্না করতে হয়। আর যেগুলো না কষালে না হয় সেগুলো তো আসলে হাতে মেখে রান্না করলে কেমন যেন একটা গন্ধ আসে। এক এক ধরনের মাছ এক এক রকম গন্ধ থাকে, তো ওগুলো কিছু কিছু মাছ আছে ওগুলো কষিয়ে নিতে হয়। তো যাই হোক, আমি এখন দুই পাশেই রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে কাচকি মাছের চচ্চড়ি, আরেক পাশে শিং মাছের ঝোল ঢ্যাঁড়স আলু দিয়ে। তো ঢ্যাঁড়স আলুটা আমি এখন কষিয়ে নেব। আগে আলুটা কষিয়ে নিয়েছি। আলুর সাথে ঢ্যাঁড়স কষাতে গেলে কি হতো, এটা থেকে একটা আঠালো আঠালো একটা ভাব চলে আসতো, এর জন্য আমি আগে আলুটা কষিয়ে নিয়েছি। এরপর ঢ্যাঁড়স দিয়ে আরও একবার কষিয়ে নিয়ে এরপর বেশি করে পানি দিয়ে দিচ্ছি, কারণ আজকে খাবো অনেক ঝোল। তো আজকে হুট করেই ঝোল খাওয়ার ক্রেভিং উঠেছে। বাচ্চাদের বললাম তোমরা খাবে কি না, ওরা বলছে হ্যাঁ বেশি করে ঝোল করো। তো তাই আমি আজকে অনেক বেশি করে ঝোল করে এই শিং মাছের তরকারিটা রান্না করে নিচ্ছি। বেশি করে ঝোল করলে যে তরকারি খারাপ লাগে তা না, আমি রান্না করেছিলাম অনেকটাই পাতলা ঝোল করে রান্না করেছি। তো খেয়ে দেখেছি অনেক মজা হয়েছিল, খুবই ভালো লেগেছে। এক এক রান্নার এক এক রকম মজা, এক এক রকম স্বাদ থাকে। তো আমার তরকারি রান্না হয়ে গেছে, দুই পাশের দুইটাই হয়ে গেছে। এখন আমি একটু দুধ জাল করে নেব। এখানে দুধটা জ্বালিয়ে নিচ্ছিলাম, ফ্রিজে ছিল, এই যে দেখতেই পাচ্ছেন ফ্রিজে একদম ফ্রোজেন হয়ে আছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধটা জ্বালিয়ে নেব। এ পাশটায় কাচকি মাছ হয়ে গেছে, তো শিং মাছের তরকারিটাও হয়ে গেছে। আর কাচকি মাছটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, তবে খেতে আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, কারণ কাচকি মাছের নিজস্ব কোনো ফ্লেভার নাই। এটা আমি কেন জানি না, অনেকের কাছে ভালো লাগতে পারে, তবে এটা আমার নিজের অপিনিয়ন আর কি। আমার কাছে একদম ভালো লাগে না, মনে হয় ভাত খাচ্ছি, শুধু ভাত খাচ্ছি আর পেঁয়াজ দিয়ে মেখে কোনো একটা কিছু খাচ্ছি আর কি, এরকম লাগে। মাছের কোনো অংশই থাকে না, আমি বুঝি না। যাই হোক, এক একজনের এক এক রকম টেস্ট হয়। আর এদিকটায় মেয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম। ওকে শিং মাছের ঝোল দিয়ে খাবার দিয়ে দিব, কারণ ও স্কুল থেকে এসেছে আগে। বড় মেয়ের পরে ছুটি হয়, ছোটোটার আগে ছুটি হয়ে যায়, তাই ওকে আগে নিয়ে আসতে হয়। ওকে নিয়ে এসে ঝটপট রান্না সেরে নিচ্ছিলাম। তো রান্না সেরে ওকে আগে খাবার দিয়ে দিলাম। ও আজকে কেন জানি বলছিল আম্মু আমার আজকে অনেক ক্ষুধা লেগেছে। সচরাচর এরকম বলে না ভাত খাওয়ার জন্য, কারণ ভাত খাওয়াটা ওর একদম পছন্দ না। ও এমনিতেই হাবিজাবি এসেই খাবে। হ্যাঁ, ভাতের পরিমাণটা খুব কম, খুবই অল্প খায়। এখন মেয়েকে খাবার দিয়ে এরপর বড় মেয়েকে নিয়ে আসতে যাব। তো বড় মেয়েকে নিয়ে এসে এরপর আবার ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। এই যে এই পাশটা সব সময় নোংরা করে রাখে, সকাল হলেই সব কিছু এলোমেলো করে রাখে, ব্রাশ বের করে এরপর পেস্ট বের করে এক একটা এক এক জায়গায় রেখে দেয়। তো এটার ভিতরে আমি এখন এগুলো রেখে দিচ্ছিলাম। তো রেখে এরপর আজকে একটু বেসিংটা ক্লিন করব। এমনিতে আমার হেল্পিং হ্যান্ড উনি করেন, তো
তো যেহেতু উনি আজকে আসবে না, তাই আজকে আমি করে নিচ্ছিলাম। আর এটা আমার চোখে বাজছিল, তাই ভাবলাম আমি একটু পরিষ্কার করি। তো আরেকজনে কাজ করলে কিন্তু নিজের মতো করে কাজ করে না, এটাই স্বাভাবিক। আমার বেসিনটা এত নোংরা হয়ে গিয়েছিল, মানে উপর থেকে কীভাবে জানি পরিষ্কার করে, একদম ভেতর থেকে পরিষ্কার হয় না। তো নিজে না করলে যা হয় আর কি। হাসবেন্ড না থাকলে আসলে, যাদের হাসবেন্ড নাই তারাই একমাত্র বোঝে যে সংসারটা সামলানো কতটা কষ্টসাধ্য, কতটুকু কষ্ট হয়, কতটুকু পরিশ্রমের উপর দিয়ে সারাটা দিন যায়। তো এর জন্যই আর কি কাজের লোক রাখা। আর কাজের লোক রেখেও আর কি শান্তি নেই। ওনারা শুধু কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, কীভাবে ফাঁকিবাজি কাজ করা যায় সেগুলি করার চেষ্টা করে। তো বলে বলে কি আর এত করানো যায়? কিছু কিছু কাজের লোক আছে মোটামুটি চলে, আবার কিছু কিছু কাজের মহিলা আছে আম এরা মানে স্পিডে কাজ করে, এমন স্পিডে কাজ করে মনে হয় জাস্ট উপর দিয়ে একটু হাত বুলিয়ে চলে যায়। তো কি আর করার, তারপরেও রাখতে হয়, কারণ সবসময় তো সব কিছু করে উঠতে পারি না। সকালে বাচ্চাদের দিয়ে আসা, নিয়ে আসা, আবার বাজার করা, রান্নাবান্না করা, ঘরের সব কিছু পরিষ্কার করা, এগুলো করতে গেলে আসলে সময় পাওয়া যায় না, এবং কি শরীরের যে একটা শান্তি, একটু রেস্ট করা, সেইটা করা হয় না আমাদের। তো এটা তারাই বুঝবেন যারা হচ্ছে, যাদের হাসবেন্ড পাশে থাকে না। তো হাসবেন্ড থাকলে অনেকটাই কিন্তু হেল্প হয়। বাইরের কাজগুলো হাসবেন্ডরাই করে, তো সেদিক থেকে কিন্তু একটু রিল্যাক্স হওয়া যায়। মানে শুধু রান্নাবান্না আর ঘর গোছানো নিয়েই ব্যস্ত থাকা যায়। তবে আমাদের মাথার উপরে অনেক প্রেশার থাকে যে বাজার করতে হবে, আজকে কি বাজার করব। বাজারে যে একটা প্রেশার, সেটা আসলে নেওয়া যায় না। এটা পুরুষ মানুষই ভালো পারে বাজার করা। তবে আমরা কোনো রকম চলার চেষ্টা করি, কোনোভাবে চালিয়ে দিই। তো আজকে না হলে কালকে যাব, কালকে না হলে পরশু যাব। যখন ফ্রিজ খালি হয়ে যায় তখন বাজারে বের হতেই হয়, তখন যেতেই হয়, বাজার করতেই হয়। তো এভাবে করেই জীবন চলে, কি আর করার। আর এদিকটাই হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি কিছুদিন আগে বারান্দায় যে গাছগুলো লাগিয়েছিলাম, এটা হচ্ছে মানি প্লান্ট। গাছগুলি এত লম্বা হয়েছিল, তো সেগুলো কেটে ছোট ছোট করে এখানে পানির ভেতরে রেখে গিয়েছিলাম। এটা আবার আমি বারান্দায় রেখে গিয়েছিলাম। তো ঈদের ছুটির পরে এসে দেখি আরও কিছু কয়েকটা বাটিতে রেখেছিলাম, ওগুলো হচ্ছে উল্টে পাল্টে পড়ে আছে বারান্দায়। তো সেগুলি ফেলিয়ে দিয়েছি। আর এখন এটা হচ্ছে দেখলাম খুব ভালো হয়েছে, এই যে শিকড়গুলো গজিয়েছে, সাদা সাদা শিকড়। তো তাই ভাবলাম এটাকে একটু ক্লিন করে রেখে দিই, যদি এখান থেকে আরও কিছু গাছ হয়, যদি তাজা থাকে, ভালো থাকে, সতেজ থাকে, তাহলে হচ্ছে এটা এভাবেই আরও কিছু গাছ কেটে এখানে রেখে দেব। সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলো ক্লিন করে ধুয়ে নিলাম, এখন অনেক সুন্দর লাগছে। এটা কিন্তু অনেক নোংরা হয়েছিল। এবার চলে এসেছি লিভিং রুমে। তো লিভিং রুমে হচ্ছে সেন্টার টেবিলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, শুধু শুকনা ন্যাকড়া দিয়ে উপর থেকে একটু মুছে নিচ্ছিলাম জাস্ট, ওরকম ডিপ ক্লিন করছি না। আর তাছাড়া আমার বাসায় হচ্ছে ক্লিনজার নেই, ক্লিনজার শেষ হয়ে গেছে। তো আরেক দিন বাজারে গেলে হচ্ছে ক্লিনজার নিয়ে এসে এরপর এটাকে ডিপ ক্লিন করতে হবে। আর যেহেতু এটা কালো, ওটার উপরে আসলে কি হয়, ক্লিনজার দিলেও কেমন জানি একটু ময়লাগুলি বসে বসে থাকে, যেগুলো বসে গেছে সেগুলি আর উঠতে চায় না। এবার হচ্ছে সোফাটা একটু উপর থেকে মুছে নিচ্ছিলাম, জাস্ট হালকা হাতে মুছে নেব। গ্রামের বাড়ি থেকে আসার পর হচ্ছে গোলু, অলিভিয়ার, ওদের কিন্তু যত্ন নেওয়া একটু কম হচ্ছে। তো ওদের আজকে হাতের লোম কেটে দেব। ওদের হাতে পায়ে যে লোমগুলি হয় একটু বড় বড় হয়ে থাকে। তো ওরা সবসময় তো হাত চেটে চেটে পরিষ্কার করে। হাতের পায়ের লোমগুলি যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে ওদের একটু ডিস্টার্ব হয়, সমস্যা হয়। তাই আজকে ভাবলাম ওদের হাতে পায়ের লোমগুলি ট্রিম করে দিই। তো তাই ওকে নিয়ে বসে গেলাম। ও
ওর কিন্তু খুব বিরক্তি লাগছে, কিন্তু ও সব কিছু সহ্য করছে, ও কিন্তু কিছু বলছে না। অন্যান্য বিড়াল হলে কিন্তু একদম কামড়ে রাগারাগি করে অবস্থা খারাপ করে ফেলতো। তো আমার গোলু হচ্ছে একদম লক্ষ্মী বাচ্চা একটা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।